সংসদ নির্বাচন সামনে রেখে জোরে সরে চলছে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ। অক্টোবরের মধ্যেই প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্তের লক্ষ্য। ৩০০ আসনের মধ্যে অর্ধেক আসনের প্রার্থী মোটামুটি নির্ধারিত হয়েছে। শতাধিক আসনে থাকছে নতুন মুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চলছে বিএনপির নানা প্রস্তুতি। মাঠ পর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে চলছে প্রার্থী বাছাই। এরই মধ্যে করা হয়েছে ৫টি জরিপ। গেল সপ্তাহে দলের স্থায়ী কমিটির বৈঠকে অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনা করেন নেতারা। দলের জ্যেষ্ঠ নেতারা জানান, অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৫০ আসনের সম্ভাব্য প্রার্থী অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী ঠিক করতে চলছে যাচাই বাছাই। আমরা যত সম্ভব দ্রুত আমাদের প্রার্থী মনোনয়নের কাজ আমরা সম্পন্ন করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল সংযোগের মাধ্যমে কথাবার্তা বলছেন। যাকে প্রার্থী দিলে পাশ করার সম্ভাবনা বেশি থাকে তাকে আমরা প্রার্থী করব। আগামী নির্বাচনে শতাধিক আসনে আসতে পারে নতুন মুখ। তাদের অনেকেরই এটাই হবে প্রথম নির্বাচন। এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা তো তার প্রথম রিকোয়ারমেন্ট। দলের যার ত্যাগ আছে, দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল এবং দলে অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, নিবেদিত প্রাণকর্মী, এটাও একটা ক্রাইটেরিয়া থাকবে। যেসব এলাকায় একাধিক প্রার্থী রয়েছেন সেখানে মনোনয়ন প্রত্যাশী সবাইকে নিয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হচ্ছে একক প্রার্থী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রবিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে। তারা সুনির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিতে চায়। খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার অবরোধকে ঘিরে উত্তাল পরিস্থিতি নিয়ে মঈন খান বলেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে কোনো বিভেদ নেই। বিএনপি জনগণের প্রভেদ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায়। পিআর পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে, তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে। পাহাড়ি এলাকা, সমতল এলাকা, সমুদ্র তীর এলাকা, আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষে মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না। 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, তার গদি কখন চলে যায় এ নিয়ে সংকটে থাকায় দাপ্তরিক অনেক কাজই করতে পারছেন না তিনি। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সংলাপে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চান তারা। তথ্য উপদেষ্টা আরও বলেন, 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ হওয়া পর্যন্ত 18টি ধাপ রয়েছে। তিনি আরও 2 মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটি এখনো দ্বিতীয় ধাপে রয়েছে। আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। যে আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়। এই পরিস্থিতিতে আমাদের জন্য কাজটা আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে। নির্বাচন সামনে রেখে মব সহিংসতা ও অরাজকতার শঙ্কায় নির্বাচন কমিশনকে সতর্ক করলেন অংশীজনেরা। সকালে রাজধানীতে ইসির সংলাপে তারা দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের প্রার্থিতার সুযোগ বন্ধেরও দাবি জানান। এ সময় সুষ্ঠু ভোটের সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন সিইসি। এদিকে বিবিএস-এর তথ্য প্রশ্নবিদ্ধ মন্তব্য করে নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ বলেন, দেশের জনসংখ্যা এখন 19 কোটি।
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে রোববার প্রথম অংশীজনদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। দিনব্যাপী সংলাপে মতামত তুলে ধরেন শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন। বক্তারা বলেন ১৫ বছরের দুঃশাসন শেষে ভিন্ন পরিস্থিতিতে ভোটের আয়োজন করতে যাচ্ছে ইসি। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে প্রতীক কিংবা পেয়ার পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি না করার জন্য দলগুলোর প্রতি আহ্বান তাদের। নির্বাচন তো হবে প্রায় ৪০-৪২ হাজার সেন্টারের উপরে, তো কাজে সেখানে তারা যারা থাকবে তারা যেন সিদ্ধান্ত নিতে পারে এবং তারা জানে যে দে হ্যাভ দেয়ার ইউর ব্যাক, আপনাদের ব্যাকিং তাদের পেছনে আছে। একজন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে যদি জিজ্ঞেস করেন পিআর সিস্টেমে ইলেকশন হবে আপনি কি জানেন, সে বলবে যে না আমি জানি না। এর জন্য যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার। যদি সত্যি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন, আর এই স্বাধীন যদি আপনি হতে পারবেন তাহলে জাতিকে একটা সুখী, একটা আনন্দময় নির্বাচন আপনারা তো উপহার দিতে পারবেন। চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা। রাজনৈতিক শিষ্টাচারের বিষয়টি আচরণবিধিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বক্তারা। গণমাধ্যম কর্মীদের নির্বিঘ্নে কাজের পরিবেশ নিশ্চিতের জানান অনুরোধ। সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়, এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি চ্যালেঞ্জ হবে। তারপরে আমাদের ফ্লো অফ ইনফরমেশন লিমিট করার কোনো সুযোগ নেই, আমরা সেটা করবও না। আমরা এই কমিশন এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা ভালো ইনফরমেশন দিয়ে খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর পাশাপাশি পারপেট্রেটরদেরকে, যাদের মোর দেন 50% আর নট ট্রেসেবল। এ সময় ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলে যাচ্ছে। আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উৎসাহিত যে পরামর্শ, মতামত উঠে আসবে ইনশাল্লাহ। আমরা মনে করি এটা আমাদেরকে অত্যন্ত, আমাদের কাজকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অক্টোবরে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধা, সাংবাদিক সহ অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরে অমর ২১ বইমেলার সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। মেলায় নতুন তারিখ পরে জানানো হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলা আসন্ন জাতীয় নির্বাচনের পরে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এমন সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে নির্ধারণ করা তারিখ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময় নতুন তারিখ ঠিক করা হবে। এর আগে গত 18 সেপ্টেম্বর বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি ২১ বইমেলা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সকালে তিনি জানান, পূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টেরা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রোববার আনুষ্ঠানিক শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এবার মণ্ডপের সংখ্যা ১,০০০ বেড়ে ৩৩,০০০ ছাড়িয়েছে। প্রতিমা ভাঙচুর সহ পূজার সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সহ ৫ সদস্যের প্রতিনিধি দল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কেউ চক্রান্ত করলে প্রতিহতের আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে আমরা আশা করছি আমাদের এবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো। এর আগে সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজা উপলক্ষে 2,05,568 আনসার, 70,000 পুলিশ, সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য ও 430 প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। পূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টরা অপপ্রচার চালানোর চেষ্টা করতে পারে, যা মোকাবেলা করা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন উপদেষ্টা। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ, স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা
প্রতিবাদ করবেন। খাগড়াছড়ি ইস্যু নিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অস্থিতিশীলতা নিরসনে কাজ চলছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ সময় জামায়াত ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় বলেও মন্তব্য করেন তিনি। উৎসব সবসময় মানুষে মানুষে বিচ্ছেদ নয়, যোগ সৃষ্টি করে। অথচ সমাজে অস্থিরতা সৃষ্টিতে অপচেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। একটি ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সন্ধ্যায় রমনা কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করে। দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন এলাকা অস্থির করে রাখার প্রচেষ্টা চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সবকিছুর মধ্যে যোগসূত্র আছে। তারা অপেক্ষা করছে এই পূজাকে নিয়ে কিছু করা যায় কিনা। এদিকে পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সময় হিন্দুরা নির্যাতনের পাশাপাশি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বিচারান্বিত হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, সময় নয়। আপনাদের আত্মীয় যারা ভারত চলে গেছে, তারা কখন গেছে, কিভাবে গেছে, একটি হিসাব করে দেখবেন যে বিএনপির সময় যদি 1% দিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। তিনি আরও বলেন, যে কোনো সময়ের চেয়ে দেশ এবং সংখ্যালঘু সম্প্রদায় বিএনপির হাতে নিরাপদ ছিল। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি ও গুইমারায় শনি ও রোববারের সাম্প্রদায়িক সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। রোববার রাতে সেনাবাহিনীর ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনগুলো খাগড়াছড়ি ও গুইমারাতে পরিকল্পিতভাবে নাশকতা করেছে। বিবৃতিতে বলা হয়, গত বছরের 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে দীঘিনালা ও রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় 3 জন নিহত সহ বেশ কয়েকজন এলাকাবাসী আহত হন। ঘটনার 1 বছর পূর্তিতে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করে এবং একই ঘটনায় পুনরাবৃত্তির চেষ্টা করে। সেনাবাহিনী আরও জানায়, পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করতে এলাকার নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করেছে ইউপিডিএফ। দেশে মোট জনসংখ্যার প্রায় 10% হৃদরোগে আক্রান্ত, আর প্রতি 5টি অকাল মৃত্যুর একটির কারণ হচ্ছে হৃদরোগ। শুধু চিকিৎসা নয়, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আর চিকিৎসকেরা বলছেন, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে হৃদরোগের ঝুঁকি 80% পর্যন্ত কমানো সম্ভব। ডন্ট মিস এ বিট প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। গবেষণা বলছে, দেশে বছরে হৃদরোগে মারা যায় প্রায় 3.25 লাখ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর খাবার, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অলস জীবনযাপনে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। খাবারের মাত্রা এবং গুণাবলী অনেক চেঞ্জ হয়ে গেছে, কি খাচ্ছি সেটা, তার সাথে চেঞ্জ হয়ে গেছে আমাদের হাঁটা চলা অভ্যাসটা। WHO রিকগনাইজ করছে যে এই বায়ু দূষণ, শব্দ দূষণ, কার্ডিওভাস্কুলার ডেথ, মৃত্যু ঝুঁকি বাড়ানোর কিংবা হসপিটালাইজেশন বাড়ানোর অন্যতম কারণ হিসেবে একটা নিয়ামক হিসেবে কাজ করছে। হৃদরোগকে বলা হয় নীরব ঘাতক। লক্ষণ না থাকলেও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। ভাত, মাখন, পনির সাদা একটু অ্যাভয়েড করেন, লাল ধরনের খান। আর আরেকটা ছিল যে দেখবেন যে যার পা বেশি কম খান, যত পা তত না। আর চিংড়ি মাছ অনেক পা, এটাকে অ্যাভয়েড করেন। আপনি গরু 4 পা, একটু কম খান। মাছে কোনো পা নেই, তাহলে পাটা যদি কম তত কম খান। সিম্পল, আপনি যদি খাওয়াটা চেঞ্জ করতে পারেন লাইফস্টাইল আর একটু এক্সারসাইজ করেন, হার্টের রোগ অনেক কমানো সম্ভব। ধূমপান করি কিংবা সাদা জর্দা খয়ের গুল যেভাবে তামাকটা সেবন করি না কেন, সেটা আমার ক্ষতি করবেই। কাজে এগুলো কিন্তু প্রিভেন্টেবল।
আমরা যদি এই ফ্যাক্টরগুলো কাজ করি, জনসচেতনতা বাড়ায়, নিজেরা ইনভলভ হই, জনগণকে ইনভলভ করি, তাহলে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো কমিয়ে আমরা এই হৃদরোগ বা এর সাথে রিলেটেড রোগগুলো কমানোর অনেক বড় সুযোগ করে দিই। আবার আমার ঘুমটা হলো, কিন্তু সেটা 4 ঘন্টা 5 ঘন্টা মাত্র ঘুমোলাম, এটা কোনো কাজের কথা হলো না, আমাকে এডুকেট ঘুমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে হৃদরোগের ঝুঁকি কমানো যাবে 50%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হৃদরোগীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা। বেশিরভাগ হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। সিসিইউর ব্যবস্থা আছে হাতে গোনা কয়েকটিতে। হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকা সহ বিশেষায়িত বড় হাসপাতালে। এতে রোগীদের অবস্থা জটিল হওয়ার পাশাপাশি বাড়ে মৃত্যু ঝুঁকিও। কুষ্টিয়ায় 250 শয্যার জেনারেল হাসপাতালে হৃদরোগ চিকিৎসার জন্য আশপাশের 4 জেলা থেকে আসেন রোগীরা। সিসিইউ সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও অবহেলা আর ভোগান্তির অভিযোগ তাদের। অস্বাস্থ্যকর পরিবেশে একদম বারান্দা, যেখানে জায়গাও নেই, একদম বারান্দাতে, নিচতলা বারান্দাতে শোয়ায় রাখা হয়েছিল। সিসিইউ সহ পর্যাপ্ত সুবিধা না থাকায় মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক রোগীদের পাঠাতে হয় কুষ্টিয়া কিংবা ঢাকায়। অন্যদিকে 5 বছর ধরে শূন্য বাগেরহাট জেলা হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পদটি। এই রোগীদের জন্য অতি জরুরি হচ্ছে সিসিইউ, কিন্তু আমাদের এখানে সিসিইউ নেই। তবে বিকল্প হিসেবে আইসিইউ রেজিডিউতে রেখে আমরা এই রোগীগুলোকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকি। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিন সেবা নেন হৃদরোগে আক্রান্ত 10 থেকে 12 জন, কিন্তু পর্যাপ্ত ওষুধ নেই হাসপাতালে। যন্ত্রপাতি অকেজো হওয়ায় পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটতে হয় বাইরে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে সরকারি হাসপাতালে নেই হৃদরোগ বিশেষজ্ঞ। ইন্ডিশন জায়গাতে না কিছু পাইতেছে, কিছু আমরা বাইরের থেকে কিনে আনে চিকিৎসা করতেছি। আমাদের এখানে ক্যাথ ল্যাব নেই, কিছু কিছু রোগীর প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদেরকে একটা হায়ার সেন্টারে পাঠাইতে হয়, যেখানে সিসিইউ এবং ক্যাথ ল্যাব ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে কার্ডিওলজি বিভাগে 15 শয্যার বিপরীতে ভর্তি রোগী 20 থেকে 25 জন। জনবল আর শয্যা সংকটে ধুঁকছে চাঁদপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ। যে পরীক্ষাগুলি দেয় আমাদেরকে, এই পরীক্ষা নিরীক্ষা যদি আমরা এখানে পাইতাম তাহলে আমাদের অনেক সেভ হতো। ডাক্তাররা কইছে যে আপনি যেতে চলে যান, ঢাকা চলে যান, আপনার এখানে কোনো কাজ হবে না। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার সিসিইউ ইউনিট থাকলেও নেই প্রয়োজনীয় সরঞ্জাম। মেশিনারি আছে, কিন্তু সেগুলি আমরা সঠিক জনবল এবং প্রশিক্ষণের অভাবের কারণে আমরা চালু করতে পারছি না। বিশেষজ্ঞ চিকিৎসক, যন্ত্রপাতি ও সিসিইউ না থাকায় সেবাবঞ্চিত চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সদর আধুনিক হাসপাতালের হৃদরোগীরা। হার্টের রোগী বা এরকম এমার্জেন্সি রোগীদের দ্রুত এখান থেকে রাজশাহী রেফার করে দেয়। ইমার্জেন্সিতে দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পরে রাজশাহীতে দিয়ে দেয়। এখানে ভালো হার্টের ডাক্তার হলে আমরা উপকৃত হইতাম। জনবল সংকটে পিরোজপুর ও জামালপুরের সরকারি হাসপাতালে নেই হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ কিংবা হবিগঞ্জের সরকারি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের পাঠাতে হয় সিলেটে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ আল মুজাহিদ। মুজাহিদ, হৃদরোগ চিকিৎসার জন্য যেসব ঘাটতি রয়েছে তার সমাধানে কি কোনো ব্যবস্থা দেখছেন কি? আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি, কারণ কুড়িগ্রামে গরমের সময় অতিরিক্ত গরম এবং শীতের সময় অতিরিক্ত শীত অনুভূত হয়। অতিরিক্ত গরমের কারণে মানুষের শরীরে ডিহাইড্রেশন দেখা দেয়, এর কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি রয়েছে বলে ডাক্তার আমাকে জানিয়েছেন। আবার অতিরিক্ত শীতের কারণেও দেখা যায় যে মানুষের শরীরে রক্ত সঞ্চালনটা অনেকটাই কমে আসে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে রক্ত সঞ্চালন একেবারেই বন্ধ হয়ে যায়, এর কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি দেখা যায়। আর আমি গতকাল পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এখানে দেখেছি 9 জন হার্ট অ্যাটাকের রোগী এখানে ভর্তি হয়েছেন। তাদের সাথে কথা বলেছি এখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আসলে তাদের স্বজনদের মধ্যে এবং রোগীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমি দেখতে পেয়েছি। তারা বলেছেন কেউ কেউ যে এখানে চিকিৎসা সেবা কিছুটা ভালো রয়েছে, আবার কেউ কেউ বলছেন যে এখানকার চিকিৎসা সেবা অনেকটাই ভঙ্গুর, কারণ এখানে ডাক্তারের যথেষ্ট স্বল্পতা রয়েছে। মাত্র 2-3 জন ডাক্তার দিয়ে এখানে হার্ট অ্যাটাকের চিকিৎসা করা হচ্ছে। তো এরকম ভাবেই চলছে মূলত চিকিৎসা সেবা। এছাড়াও তাদের অভিযোগ যে এখানে খুব কম দামি যে ঔষধগুলো, এই ঔষধগুলোই মূলত এখানে পাওয়া যায়, কিন্তু
বেশি দামি যে ঔষধগুলো, এই ওষুধগুলো বাইরে থেকে তাদেরকে কিনতে হয়। এছাড়াও এক একটা ইনজেকশনের দাম 500 টাকা 700 টাকা। এই ইনজেকশন গুলো কিন্তু তাদেরকে বাইরে থেকে কিনতে হয় বলে অভিযোগ করেছেন। আরেকটা অভিযোগ করেছেন যে এখানে ডাক্তার স্বল্পতা এতটাই প্রকট যে আজকে যদি দুপুরের পরে কিংবা বিকেলে কোনো রোগী ভর্তি হয়, তাহলে সেই রোগীকে পরের দিন সকাল 10টা বা 11টার সময় বিশেষজ্ঞ ডাক্তারকে পেতে হয়। এর আগে কোনো বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না। এখানে একমাত্র নার্সরাই হচ্ছে মূল ভরসা। এটা নিয়ে তাদের যথেষ্ট অভিযোগ রয়েছে। আরেকটা অভিযোগ রয়েছে যে এখানে প্রাথমিক যে হার্ট অ্যাটাকের যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, ইকো মেশিন, ইসিজি মেশিন, এই মেশিন দুটো কিন্তু এখানে 7 মাস থেকে অকেজো অবস্থায় পড়ে আছে। আমি এখানে যে মেশিনের তত্ত্বাবধায়ক তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা বারবার চিঠি দিয়েছি ঊর্ধ্বতন মহলে, কিন্তু এ ব্যাপারে কোনো প্রতিকার এখন পর্যন্ত হয়নি। এখানকার চিকিৎসা সেবার মান এরকম কেন, এই বিষয়ে কথা বলেছি আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন নূর নেওয়াজ, তার সাথে। নূর নেওয়াজ সাহেব আমাকে বলেছেন যে এখানে চিকিৎসা সেবা যথেষ্ট ভালো রয়েছে এবং এখানে 3 জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে হৃদরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এভাবে চলছে এখানকার চিকিৎসা। তবে এখানকার এই কথাগুলো এখানকার রোগীরা কিন্তু মেনে নিতে পারছেন না, কারণ এখানকার অবস্থা আসলেই অনেকটাই নাজুক। কুড়িগ্রামে সিভিয়ার হার্ট অ্যাটাকে রোগী আক্রান্ত হওয়ার এই ছিল সর্বশেষ চিত্র। জি মুজাহিদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, জেলা পর্যায়ে কি ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেনারেল হাসপাতালে। এখানে একটি কার্ডিওলজি বিভাগ রয়েছে। এটি 2012-13 সালে এই ইউনিটটি আলাদা করা হয়। এই ইউনিটের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এখানে 16 শয্যা বিশিষ্ট এই কার্ডিওলজি বিভাগ রয়েছে। এখানে এই 16 বেডের বিপরীতে যে 16টি মনিটর রয়েছে, সেইটি সবগুলি কিন্তু বিকল রয়েছে। গত 1.5 বছর ধরে এই বিকল হওয়ার সত্ত্বেও কিন্তু তত্ত্বাবধায়কের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। 14টি কার্ডিক মনিটর সহ যে বিভিন্ন যন্ত্রপাতির জন্য আবেদন করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো সাড়া মিলছে না। আমরা কথা বলেছিলাম এখানকার যে কার্ডিওলজি বিভাগে যে চিকিৎসক রয়েছেন তার সাথে। তিনি বলছেন যে এখানে পর্যাপ্ত বেড সংকট সহ আর ওষুধ এবং জনবল সংকটের কথা তিনি বলছেন। একজন মেডিকেল অফিসারের সংকট রয়েছে। এছাড়াও যে কার্ডিওলজি বিভাগের যে আরো যে চিকিৎসক এবং রেজিস্ট্রার সহ বিভিন্ন সংকট রয়েছে। আমরা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কথা বলেছি, সেখানে বিভিন্ন উপজেলায় কিন্তু কার্ডিওলজির চিকিৎসক পদ রয়েছে, কিন্তু চিকিৎসক নেই। এবং এখানে যে যারা রোগীরা আসছেন যে হার্টের চিকিৎসা নিতে, তারা ওষুধ কিনতে হচ্ছে বাইরের থেকে, এবং বিশেষ করে ইনজেকশনের যে দামের কথা বলা হচ্ছে সেটি কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে। পর্যাপ্ত ওষুধও মিলছে না। সবচেয়ে বিষয় হলো যে এই শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুণ কার্ডিওলজি বিভাগে ভর্তি হচ্ছে নিয়মিত। সেখানে শয্যার চেয়ে বেডে রেখে তাদের ফ্লোরে রেখে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চাঁদপুরের যে সদর হাসপাতালে এখানে 28 লাখ মানুষের জন্য কিন্তু এই হাসপাতালটি আমাদেরকে যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক মাহবুর রহমান, তিনি বলছেন যে এই 28 লাখ মানুষের জন্য, চাঁদপুর অঞ্চলের মানুষের জন্য যে কার্ডিওলজি বিভাগে পর্যাপ্ত সেবা তারা দিতে পারছেন না। তারা প্রত্যাশা করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যে প্রেরিত যে আবেদন করেছেন যে কার্ডিওলজির যে মনিটর এবং ইকো সহ বিভিন্ন সরঞ্জাম আবেদন করেছেন, সেগুলো তারা পাবেন। তারা সেগুলো পেলে তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারেন। আমরা এখানে এই যে রোগীরা তারা বলছেন যে তারা এখানে এসে প্রাথমিক যে চিকিৎসা নিচ্ছেন সেটি, এরপরে কিন্তু তাদেরকে এখান থেকে ঢাকা রেফার করা হয়ে থাকে বেশিরভাগ। এবং এই পর্যাপ্ত চিকিৎসা সেবার জন্য উপজেলা পর্যায়ের চিকিৎসকরাও বলছেন তারা সেখানে নামমাত্র ওষুধ দিয়ে কিন্তু তারা হয়তো সদরে রেফার করতে অথবা ঢাকা রেফার করতে হয়। চাঁদপুরে আসলে কার্ডিওলজি বিভাগের তেমন চিকিৎসা সেবা পর্যাপ্ত নেই বলেই রোগীদের অভিযোগ। চাঁদপুর থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। দেশে হৃদরোগের চিকিৎসা ঘাটতি এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামের সাধারণ পূজা মণ্ডপের পাশাপাশি দুটি ছড়াচ্ছে নানা বিষয়ভিত্তিক থিম পূজা মণ্ডপ। কোথাও তুলে আনা হয়েছে বাঙালির চিরায়ত পুতুল নাচ, কোথাও বা কলিযুগে অসুরে নির্যাতনের চিত্র, যা দেখতে এসব মণ্ডপের অতিরিক্ত সমাগম নানা বয়সী নারী পুরুষের। প্রতি বছরই নানা বিষয়ভিত্তিক পূজা মণ্ডপের আয়োজন থাকে চট্টগ্রামে। এবারও নগরীর দক্ষিণ কাট্রলির মণ্ডপে তুলে ধরা হয়েছে বাঙালির লোকজ উৎসবের অন্যতম অনুষঙ্গ পুতুল নাচকে। রঙ্গমঞ্চের মাধ্যমে, এই ভাবনাটার মাধ্যমে আমরা পুতুল নৃত্যকে এখানে প্রকাশ করতে চেষ্টা করেছি। পুতুল নৃত্যের সম্পর্কে আপনারা জেনে থাকবেন, এটা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন লোক সংস্কৃতি, যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুগে যুগে যখনই অন্যায় অধর্ম মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই কোনো না কোনো রূপে পৃথিবীতে এসেছেন দেবতারা। এমনই বিষয় তুলে ধরা হয়েছে হাজারী লেনের এই মণ্ডপে।
আমাদের এবারে ভাবনা হচ্ছে কল্কি অবতার। যুগে যুগে যখনই অসুরের উৎপাত হয়েছে তখনই ভগবান বিষ্ণু আপনার অবতার রূপে এসে এই পৃথিবীকে রক্ষা করেছেন। ভগবান বিষ্ণু অবতার রূপে, কল্কি অবতার রূপে এই ধরাধামে আসবেন এবং উনি এসে এই ধরাধামকে একটি শান্তি প্রতিষ্ঠা করবেন, অসুর নিধন করবেন। গতানুগতিক ধারার বাইরে এসব ব্যতিক্রমী পূজা আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরাও। সব মানুষের মনস্কামনা পূর্ণ করুক এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশে বাস করতে পারি। ঠাকুরে যেভাবে নিচ্ছে সেভাবে আমরা হয়তো ভাবতেছি আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যা হচ্ছে তা সব ঠাকুরের ইচ্ছাই হচ্ছে। আর্মি থেকে, কোতোয়ালি পুলিশ স্টেশন থেকে, ডিবি থেকে এবং আমাদের স্থানীয় বিট থেকে আমাদের প্রতিনিয়ত খবর নিচ্ছেন। রোববার মহাষষ্ঠীর মাধ্যমে 287টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মহাসপ্তমী পূজার আয়োজনে আরও জানাতে সিলেট ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, জেলায় কতগুলো মণ্ডপ পূজা হচ্ছে আর পর্যটক সমাগম কেমন দেখছেন? দেখুন, গতকালকে মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেটি কিন্তু শুরু হয় এবং আজকে দুর্গাপূজার মহাসপ্তমী। আমরা এখন রয়েছি সিলেটের মির্জাজাঙ্গাল এলাকার একটি পূজা মণ্ডপে এবং এখানে এসে আমরা দেখতে পেরেছি যে পুরোহিত কিংবা পূজার যারা অন্যান্য সংশ্লিষ্টরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পূজা শুরু করার যে কার্যক্রম সেটি কিন্তু এখন তারা সম্পন্ন করছেন। বিশেষ করে এখানকার যারা পুরোহিত রয়েছেন বা অন্যান্য যারা সদস্য রয়েছেন পূজা কমিটির, তাদের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছিলাম যে মূলত হচ্ছে আজকে মহাসপ্তমী পূজাতে দেবীর নবপত্রিকা যে পূজা রয়েছে সেটি করা হবে, পাশাপাশি সপ্তমীর বিহিত পূজা সেটিও কিন্তু অনুষ্ঠিত হবে এবং নবপত্রিকা পূজায় মূলত তারা বলছেন যে 9টি উদ্ভিদকে একত্রিত করে দেবীকে হচ্ছে একটি নববধূর একটি রূপ দেওয়া হয় এবং সেই রূপকে বলা হয় যে কলাবউ এবং সেই কলাবউ স্নান করানো হয় এবং পরবর্তীতে দেবীকে বস্ত্রদান সহ পূজার যে অন্যান্য আচার রীতি রয়েছে সেগুলো মেনেই কিন্তু মূলত এই যে মহাসপ্তমীর পূজাটি সম্পন্ন করা হয় এবং পাশাপাশি দেবীকে চক্ষুদান করা হয় এই দিনেই কিন্তু মূলত। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে মূলত দেবীর যে শক্তির যে ভয়ানক যে রূপটি রয়েছে সেটি মূলত কিন্তু আজকে এই মহাসপ্তমীতে সেই পূজাটিও কিন্তু আজকে করা হয় এবং এখানে মূলত আমরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি কিংবা তারা জানিয়েছেন যে সেই পূজা শুরুর আগে যে যে বিষয়গুলো করা প্রয়োজন, বিশেষ করে এখানে হচ্ছে পূজার যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তারা এখন জড়ো করছেন। পাশাপাশি এখানে কিন্তু প্রসাদ আয়োজনেরও ব্যবস্থা রয়েছে বলে তারা জানিয়েছেন এবং আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সিলেটে কিন্তু গতবার 593টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, তবে এবার 25টি পূজা মণ্ডপের সংখ্যা আরো বেড়েছে এবং এবার 618টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে পূজার যারা পূজা উদযাপন কমিটি কিংবা আরো যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখ্য সেটি হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু সিলেটে বেশ স্বাভাবিক রয়েছে এবং পূজাকে ঘিরে পূজা যাতে নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে সেই পূজাটি যাতে অনুষ্ঠিত হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু আসলে পুলিশ বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং প্রতিটি পূজা মণ্ডপেই মূলত আসলে 2 জন করে পুলিশ বাহিনীর সদস্য এবং আনসার বাহিনীর সদস্য তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং একইভাবে আসলে পুলিশ কিংবা র্যাব তারাও কিন্তু আসলে পূজা মণ্ডপগুলো ঘুরে দেখবেন এবং নিরাপত্তার কোনো ত্রুটি রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হবে। সবকিছু মিলিয়ে আসলে একটি আড়ম্বর উদযাপনের মধ্যে দিয়ে। ধন্যবাদ রানা মজুমদার, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদ, লালমনিরহাটে পূজার আমেজ কেমন দেখছেন এবং সম্প্রীতি রক্ষায় কি ধরনের উদ্যোগ দেখছেন? দেখুন, লালমনিরহাটে ধর্মীয় রীতি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু 467টি পূজা মন্দিরে কিন্তু এই দুর্গাপূজার যে উৎসব হয়ে গেছে। সম্প্রীতির যে বন্ধন আপনি নিশ্চয়ই জানেন যে একই আঙ্গিনায় মন্দির এবং মসজিদ, আমরা কালকে সারাদিন সেই
মন্দির অঞ্চলে ছিলাম এবং কথা বলেছি সাধারণ মানুষের সাথে। আমরা সেখানে যেমনটি জেনেছি যে লালমনিরহাটে কিন্তু সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। তো আমি যেমনটি আপনাকে একটু জানাতে চাই যে অসুর এবং অশুভ শক্তিকে বধ করার জন্য কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে গতকাল থেকে পূজার মধ্য দিয়ে কিন্তু যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আজকে মহাসপ্তমী, এই সপ্তমীতে কিন্তু সকাল থেকেই যে আচারী যারা আছেন, পুরোহিত যারা আছেন, তারা মন্দিরে কিন্তু এসে পূজা শুরু করেছেন। তবে আমি এখন এই মুহূর্তে যেই মন্দিরটিতে রয়েছি সেই মন্দিরটিতে কিন্তু তেমন ভক্ত অনুরাগী এখন পর্যন্ত আর আসা শুরু করেনি। তবে তারা বলছেন, আমি এখানে এসে যেমনটি শুনেছি যে গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু পূজা অর্চনা করার কারণে কিন্তু তারা একটু কিছুক্ষণ পর কিন্তু যে ভক্ত অনুরাগী যারা আছেন তারা আসবেন। তো আমি যদি আপনাকে একটু জানাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, লালমনিরহাটের যে পুলিশ সুপার তরিকুল ইসলাম, তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে লালমনিরহাটে সম্প্রীতির বন্ধন রয়েছে, তারপরেও কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় হাজার খানেক কিন্তু পুলিশ সদস্য, সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি আনসার র্যাব, তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। তো লালমনিরহাটে কিন্তু এই অঞ্চলে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু মহা সমারোহে হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মাঝে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি এই মন্দির এবং মণ্ডপগুলোতে কিন্তু তারা সজ্জিত করে কিন্তু পূজা অর্চনা শুরু করছেন। তো এখন পর্যন্ত লালমনিরহাটে মহা সমারোহে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যেও কিন্তু বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। তো এ ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট ও সিলেট থেকে পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 13 বছরেও রামু সহিংসতার বিচার হয়নি। সাক্ষীদের অনাগ্রহ এবং দীর্ঘসূত্রিতায় আটকে আছে এই বিচার। তবে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মামলা পুনঃতদন্ত করে দ্রুত রামু হামলার বিচারের দাবি জানিয়েছেন। 2012 সালের 29 সেপ্টেম্বর কুরআন অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট করার অভিযোগ তুলে রাতের আধারে পোড়ানো হয় রামুর 100 বছরের ঐতিহ্য এবং পুরাকীর্তি। মুহূর্তের মধ্যে পুড়ে শেষ হয়ে যায় রামুর 12টি বৌদ্ধ মন্দির এবং অর্ধশত বসতঘর। হামলার পর মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন। আদালতে সরকারি কৌঁসুলি রামু হামলার এ মামলার বিষয়ে কথা বলতে রাজি হননি। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বলছেন, সরকারিভাবে করা বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন ফাঁস হওয়ায় সাক্ষীরা অনেকটা ভয়ে সাক্ষ্য দিতে যায়নি। সাক্ষীদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে সাক্ষীরা সাক্ষী দিতে অনীহা প্রকাশ করেছে। সেই দিন রামুতেও ছিল না এমন কিছু মানুষকে সাক্ষীর হিসেবে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেদিনের ঘটে যাওয়া হামলার ঘটনার বর্ণনা করতে গিয়ে হতবাক রামুর বৌদ্ধপল্লীর বাসিন্দারা। তারাও চায় এ হামলার বিচার। 13 বছর ধরে যে এটার কোনো কাজ হচ্ছে না, এভাবে করতে থাকলে তো যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদের যদি বিচার না হয় তাহলে তারা তো বারে বারে কাজটা করবে। যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আবার রাষ্ট্রের বাদী হয়ে যখন মামলা করে সেই মামলার বিচার পাওয়াটা একটু অনেকটা কি কষ্টবিদ্ধ হয়ে যাবে। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু মনে করেন, বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হলে মামলার গতি হারানোর আশঙ্কা রয়েছে। আরো বেশি দিন যদি এগুলা পেন্ডিং করে রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়, মানে বিচারিক কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়ে, তাহলে মোটামুটি একটা গতি হারাবে, পথ হারাবে। আর ভিকটিম যারা আছে, ভুক্তভোগীদের মধ্যে তো একটা এটা নিয়ে চরম হতাশা তো লেগেই আছে। 2012 সালে হামলার পর রামু, উখিয়া ও টেকনাফে সহিংসতার ঘটনায় এজাহারভুক্ত 375 জন সহ 15,182 জনের বিরুদ্ধে 19টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে 18টি মামলায় 945 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা। এসব ঘটনায় গ্রেফতার সব আসামি এখন জামিনে রয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এখনকার সংবাদে ধন্যবাদ সবাই।